গল্প তুমি ছিলে বলেই। কলমে দিশামণি। গল্পের দ্বিতীয় অংশ। দীপ্র রেগেমেগে চলে এসেছে স্নেহার সাথে দেখা করতে। স্নেহা তখন নিজের হোস্টেল রুমে বসে পড়ছিল। এই সময় দীপ্রকে দেখে সে স্বাভাবিকভাবেই ভীষণ অবাক হয় এবং দীপ্রকে শুধায়, ভাইয়া আপনি হঠাৎ? দীপ্র সোজা স্নেহার সামনে এসে দাঁড়ালো, তারপর স্নেহাকে চড়া গলায় বলতে থাকে, নিপুণকে তুই এই কেসের মধ্যে জড়িয়েছিস তাই না? স্নেহা অবাক হওয়ার মুখ করে বলে, আমি কেন নিপুণ আপুকে কেসের মধ্যে জড়াবো? উনি তো নিজেই প্রজ্ঞার হয়ে কেস লড়তে চেয়েছেন। চুপ, একদম চুপ। আমি কিছু বুঝি না ভেবেছিস? ভাইয়া আপনি শুধুই এত ওভার রিয়্যাক্ট করছেন। নিপুণ আপু একজন স্বাধীন মানুষ। উনি কেন শুধু আমার কথায় প্রভাবিত হবেন? হ্যাঁ এটা ঠিক, আমি ওনার কাছে প্রথমে সাহায্য চেয়েছিলাম, সেটা শুধুমাত্র প্রজ্ঞাকে হাসপাতালে পৌঁছে দেওয়া পর্যন্তই। এরপর বাকিটা সব ওনার ইচ্ছা ছিল। দীপ্র ভীষণ রেগে গিয়ে স্নেহার পড়া টেবিলের সামনে থাকা চেয়ারটা তুলে ছুঁড়ে ফেলে। স্নেহা ভীষণ ভয় পেয়ে যায়। দীপ্র স্নেহাকে হুমকি দিয়ে বলে, যদি এই কেসে জড়িয়ে আমার নিপুণের কোন ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়ব না। ভাইয়া আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো এটাই জানি না আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কেন সবসময় আমার সাথে এমন করেন। আমি তো আপনাদের কোন ক্ষতি করিনি। তোর অতীত সম্পর্কে আমি সব জানি, তাই এসব নাটক একদম করবি না। অবশ্য তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তোর থেকে আর বেশি কি আশা করা যায়? মুখ সামলে কথা বলুন। আমার পরিবারের বা আমার কোন খারাপ ইতিহাস নেই। আছে কি নেই সেটা একটু খোঁজ নিয়ে দেখ। আর যেটা বললাম মাথায় রাখিস, নিপুণের গায়ে সামান্য কোন আঁচড় পড়লেও তোকে অনেক বড় ফল ভোগ করতে হবে। এটুকু বলেই দীপ্র বিদায় নেয়। দীপ্র চলে যাবার পর স্নেহা দীপ্রর বলা কথাগুলোই ভাবতে থাকে। কোন অতীতের কথা বলছিল দীপ্র? তাহলে কি অতীতের এমন কোন সত্য আছে যার জন্য তাকে সবাই এত অপছন্দ করে? প্রজ্ঞাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে রাজীব চৌধুরীর পাঠানো কিছু লোক। তারা বর্তমানে পারভেজ ইসলাম কল করেই চলেছেন, নিজের ছেলেকে জেল থেকে বের করে আনার কোন সুযোগই তিনি বাদ রাখছেন না। রুদ্র চৌধুরী আজ সংসদ অধিবেশন থেকে সরাসরি বাড়ি ফিরল। রুদ্র চৌধুরীকে দেখেই রাজীব চৌধুরী বিরক্তির চোখে তাকালেন। রুদ্র নিজের বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, নিজের ছেলেকে বাঁচানোর জন্য দিনরাত এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ বুঝি? রাজীব চৌধুরী বললেন, তো কি করব? তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকব?
তোমার নিজের ভাইয়ের প্রতি কোন দায়িত্ব কর্তব্য নাই থাকতে পারে, তুমি ওর কথা নাই ভাবতে পারো, কিন্তু আমাকে তো নিজের ছেলের কথা ভাবতে হবে। তুমি আমাকেই ব্লেম করছো। করব না তো কি? তুমি নিজের ভাইকে নিজের হাতে পুলিশে তুলে দিয়েছ। তোমার কাছে তো নিজের ভাইয়ের থেকে জনসেবাই বড়। রুদ্র আচমকা অট্টহাসিতে ফেটে পড়ল। তাকে হাসতে দেখে রাজীব চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, এসব হাসছ কেন? আমি কি কোন মজার কথা বলছি? তুমি কিভাবে 3বার সংসদ সদস্য নির্বাচিত হলে সেটাই ভাবছিলাম। তুমি তো দেখছি রাজনীতির ও বোঝো না। মুখ সামলে বলো। তুমি যখন জন্ম নেওনি তখন থেকেই আমি রাজনীতি করি, তাই আমাকে তোমার রাজনীতি শেখাতে আসতে হবে না। ওহ, তাই বুঝি। কিভাবে আইওয়াশ করতে হয় তুমি কি সেটা জানো না? সাপকে মারলেই তো শুধু হবে না আব্বু, সাপকে এমনভাবে মারতে হবে যেন লাঠি না ভাঙে। এত কথা না ঘুরিয়ে যা বলার স্পষ্ট করে বলো। তুমি টিভিটা অন করো, তাহলেই সব বুঝতে পারবে। রাজীব চৌধুরী টিভি অন করতেই দেখতে পান নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজে দেখাচ্ছে যে রাহাত চৌধুরীর উপর থেকে কেস তুলে নিয়েছে পারভেজ ইসলাম। সাথে তিনি এও বলছেন যে তার মেয়েকে সেদিন রাহাত চৌধুরী কিছু করেনি। রাহাত চৌধুরীর কিছু বন্ধুরা এই অঘটন ঘটিয়েছিল জন্য তার মেয়ে রাহাতকে সন্দেহ করেছিল, কিন্তু আসলে রাহাত নির্দোষ। এমনকি যেদিন মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল সেদিন রাতে রাহাত রাজশাহী শহরে ছিলই না, সে ছিল কক্সবাজারে। সেই প্রমাণও নাকি পুলিশের হাতে আছে। এখন সবাই প্রশ্ন তুলছে কেন একজন এমপির ভাইকে এভাবে কোন ভ্যালিড প্রমাণ ছাড়া গ্রেফতার করা হলো। নিউজ দেখে তো রাজীব চৌধুরীর মাথা ঘুরে গেল। তিনি অবিশ্বাস্য চোখে রুদ্রর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? ওই লোকটাকে দমানোর আমি কত চেষ্টা করেছি, কোন কিছুই তো কাজ হয়নি, তাহলে তুমি কিভাবে এটা সম্ভব করলে? এটাই তো রাজনীতির কূটকৌশল আব্বু। এর জন্য আমায় বেশি কিছু করতে হয়নি। প্রথমে কিছু লোককে পাঠিয়েছি ওদের বাড়িতে যারা প্রজ্ঞার মাথায় বন্দুক ধরে তাকে তুলে নিয়ে এসেছিল। তারপর আমি নিজে পারভেজ ইসলামকে ফোন করে বলেছি যদি নিজের মেয়েকে জীবিত ফেরত চান তাহলে যেন কেসটা তুলে নেন। এরপর বাকিটা তো দেখতেই পাচ্ছ। ব্রাভো মাই সান, ব্রাভো। তোমার মাথায় যে এত বুদ্ধি জানতাম না। তুমি তো নিজের বাবাকেও ছাড়িয়ে যাবে। একদিকে নিজের ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে জনগণের সামনে মহান সাজলে, নিজের ভোট ব্যাংক বাড়ালে, আবার সুকৌশলে নিজের ভাইকেই জেল থেকে বের করে আনলে। রুদ্র চৌধুরী গর্বের সাথে বুক ফুলিয়ে বলে, দেখালে তো তোমার ছেলের ক্ষমতা। পারভেজ ইসলাম কেসটা তুলে নিয়েছেন এটা জানতে পেরেই নিপুণ বারবার তাকে ফোন করে চলেছে। কয়েকবার ফোনটা কেটে দিয়ে অবশেষে তিনি রিসিভ করেন। নিপুণ বলে, আঙ্কেল নিউজে এটা কি দেখাচ্ছে? আপনি কেসটা কেন তুলে নিয়েছেন? প্রজ্ঞা তো নিজের মুখে বলেছিল যে ওই রাহাতকে দেখেছে। ওই ছেলেটাই তো। এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। তুমি আমাদের অনেক সাহায্য করেছো, এজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু এখন আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। ব্যাপারটা মিটিয়ে নিলে ভালো হয়। কিন্তু আঙ্কেল। পারভেজ ইসলাম ফোন কেটে দেন। নিপুণের ভীষণ সন্দেহ হয় ব্যাপারটা নিয়ে। তার মনে হতে থাকে হয়তো পারভেজ ইসলামকে এমনটা করতে বাধ্য
এমন সময় দিশা সেখানে এসে দীপ্রকে দেখে ফেলে। দিশা ফিক করে হেসে দিয়ে বলে, বাহ ভাইয়া, এই দুদিনেই তুই তো দেখছি একদম দেবদাস হয়ে গেলি। দীপ্র দ্রুত সিগারেটটা নিজের হাত থেকে ফেলে দিয়ে বলে, কি করব বলো? নিপুণের সাথে তৈরি হওয়া এই দূরত্ব যে আমাকে পীড়া দিচ্ছে। নিপুণ যে আমার থেকে ওর প্রফেশনকে বেশি ভালোবাসে। ভাইয়া তুই সব ঠিক করে নে। এভাবে তোরই কষ্ট হচ্ছে, নিপুণ আপিও তোকে জেনুইনলি ভালোবাসে। সেও কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। এসব সিল্লি ম্যাটার নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো, না হলে পরে গিয়ে আফসোস করতে হবে। তুই একদম ঠিক বলেছিস দিশা, আমি নিপুণের সাথে সব মনোমালিন্য মিটিয়ে নেব। এভাবে থাকা আমার পক্ষে পসিবল না। নিপুণকে ছাড়া আমি বাঁচব না। ও যে আমার কত আপন সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে হারিয়ে ফেললে আমি নিজেও হারিয়ে যাব। দিশা মৃদু হেসে বলে, এটাই বেস্ট হবে। স্নেহা অনুপমের বাসায় গিয়ে উপস্থিত হয়। স্নেহাকে দেখামাত্রই অনুপম নাটক শুরু করে দেয়। সে কান্নার অভিনয় করে বলতে থাকে, আমার সব শেষ হয়ে গেল স্নেহা। এখন মনে হয় আমাকে জেলে যেতেই হবে। স্নেহা অনুপমের কাঁধে হাত রেখে ভরসার বাণী দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। আমি কিছুতেই তোমায় জেলে যেতে দেব না। কি করতে পারবে তুমি স্নেহা? তুমি তো আর আমাকে 15 লাখ টাকা দিতে পারবে না, তাই না? পারবো। কি? কিন্তু তুমি এত টাকা কোথায় পাবে? আমার আব্বু আমার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে 15 লাখ টাকা রেখেছেন আমার নামে। আমি সেটাই না হয় তোমাকে দিয়ে দেব। এসব তুমি কি বলছো স্নেহা? আমি কিভাবে এই টাকা নিতে পারি? এটা তো তোমার টাকা। আমার আর তোমার কি? আমার ভবিষ্যৎ তো তুমিই অনুপম। কিন্তু? কোন কিন্তু না? তুমি অপেক্ষা করো, আমি আজকের মধ্যেই ব্যাংক থেকে টাকাটা তুলে এনে তোমাকে দিয়ে দেব। কিন্তু তোমার আব্বু কি এটা মেনে নেবেন? আব্বুকে এখন কিছু জানাবো না, টাকাটা যেহেতু আমার নামে আছে তাই আমি একাই তুলতে পারবো। আর তোমার এই সমস্যাটা মিটে গেলে তুমি নিশ্চয়ই টাকাটা আবার ফেরতও দিতে পারবে। অনুপম ব্যতিব্যস্ত হয়ে বলে, হ্যাঁ, কয়েক মাসের মধ্যেই আমি টাকাটা ফেরত দিতে পারবো। তাহলে তো হয়েই গেল। তুমি আর চিন্তা করো না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? তোমাকে ধন্যবাদ দিতে হবে না অনুপম। আমরা তো একে অপরকে ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষের জন্য যদি এটুকুই করতে না পারি তাহলে আর কিসের ভালোবাসা? অনুপম স্নেহার হাতটা আলতো করে স্পর্শ করে বলে, আমি নিশ্চয়ই জীবনে খুব ভালো কোন কাজ করেছিলাম যার জন্য তোমাকে নিজের প্রেমিকা হিসেবে পেয়েছি। তুমি সত্যি অনেক ভালো স্নেহা। স্নেহা বলে, কি যে বলো না তুমি। আচ্ছা চলো তাহলে আমরা ব্যাংকের উদ্দেশ্যে বের হই। হ্যাঁ চলো। নিপুণ প্রজ্ঞার অনেক খোঁজ করেছে কিন্তু কোন লাভ হয়নি। রুদ্র চৌধুরী প্রজ্ঞাকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা এখনো তার অজানাই রয়ে গেছে। নিপুণ ক্লান্ত হয়ে নিজের বাড়িতে ফিরতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার ফোনে দীপ্রর কল আসে। নিপুণ চটজলদি ফোনটা রিসিভ করে। অভিমান স্পষ্ট। নিপুণ ভালোই বুঝতে পারল সেটা। তবে সে এত সহজে গলার মেয়ে নয়, তাই তো বেশ শীতল কণ্ঠে বলল, মিস করা উচিত ছিল বুঝি। আমি তোমার সাথে এই দূরত্ব আর বজায় রাখতে পারবো না নিপু। আমি তোমাকে ভীষণ মিস করছি। দূরত্ব তো তুমিই তৈরি করেছ। তুমি শুধু আমারই দোষ দেবে। তোমার কি কোন দোষ নেই? না, আমার কোন দোষ নেই। আমি নিজের দায়িত্বের সাথে কখনো কম্প্রোমাইজ করব না। বাট এখন তো সব সত্যটা প্রমাণিত হয়ে গেছে।
কেসটা যে ফেক ছিল তা তো এখন পরিষ্কার। সবসময় আমরা যা দেখি তা সত্য হয় না দীপ। উফ, এসব সত্য মিথ্যা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি জাস্ট তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা দেখা করছি। কাল কেন? আজ কি অসুবিধা? কালকের দিনটা তোমার মনে নেই? কালকের দিনটা যে আমাদের জন্য অনেক স্পেশাল। কাল তো 4ঠা ডিসেম্বর। কালকে কিভাবে স্পেশাল? ওহ, মনে পড়েছে, এই দিনই তো আমাদের প্রথম দেখা হয়েছিল। যা মনে আছে তাহলে? কাল সকালে আমরা গ্র্যান্ড রেস্টুরেন্টে দেখা করব। ওখানে কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে। আমি ওয়েট করব। এভাবেই তাদের দুজনের কথোপকথন চলতে থাকে। স্নেহা ব্যাংক থেকে 15 লাখ টাকা তুলে নিয়ে অনুপমের হাতে সেই টাকা তুলে দিয়ে বলে, এই নাও, তোমার সব সমস্যার সমাধান এখানে। এতগুলো টাকা দেখে অনুপমের চোখ চকচক করতে থাকে। সে বলে, তোমাকে অনেক ধন্যবাদ স্নেহা। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকা শোধ করার চেষ্টা করব। এত তাড়াহুড়ো করতে হবে না। তোমার যখন সুবিধা তুমি তখন ফেরত দিও। আচ্ছা, আমি তাহলে এখন আসি। টাকাগুলো ওই ব্যাংকে জমা দিতে হবে। হ্যাঁ, এসো, পরে আবার দেখা হবে। বলেই অনুপম বিদায় নেয়। যেতে যেতে টাকাগুলোর দিকে তাকিয়ে বিদ্রূপাত্মক স্বরে বলে, এই জন্মে আর দেখা হবে না আমাদের। বোকা মেয়ে স্নেহা। অবশ্য এমন বোকা মেয়ে আছে জন্যই আমার প্রতারণার ব্যবসার এত রমরমা। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই রাজশাহী শহর থেকে বিদায় নিতে হবে। তার আগে ওই রিমি মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। বোকা মেয়েটা ভেবে নিয়েছে আমি ওকে বিয়ে করব। কিন্তু ও তো আর জানে না আমার আসল উদ্দেশ্য কি। আজ ওকেও একটা মিথ্যা বিপদের কথা বলবো। ওর পরিবার তো বিয়ের জন্য অনেক গহনা তৈরি করেছে। এবার সেই গহনাগুলো হাতিয়ে নিয়ে এই শহর থেকে একেবারে পগারপার হয়ে যাব। বলেই শীষ বাজাতে বাজাতে চলতে লাগলো অনুপম। স্নেহা থেকে থেকে অনুপমকে ফোন করে চলেছে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছে। স্নেহার এখন খুব চিন্তা হচ্ছে। অনুপম তার কাছ থেকে টাকা নিয়ে গেছে থেকে তার ফোন বন্ধ বলছে। স্নেহার মন কেমন জানি কুগাইছে। তার বারবার মনে হচ্ছে অনুপমের আবার কোন বড় বিপদ হলো কিনা। এরই মধ্যে স্নেহার ফোনে নিপুণের ফোন কল এলো। স্নেহা ফোনটা রিসিভ করতেই নিপুণ বলে, তুমি কি এখন ফ্রি আছো? তোমাকে অনেক জরুরি কথা বলার আছে স্নেহা, যা তোমার জানা খুব প্রয়োজন। হ্যাঁ, বলুন। শোনো, ব্যাপারটা তোমার জন্য অনেক সেন্সিটিভ হবে, তাই শান্ত হয়ে সবটা শুনবে। নিজেকে প্রস্তুত করে নাও সেভাবেই। আমি প্রস্তুত আছি। তোমার বয়ফ্রেন্ড অনুপম একটা ফ্রড। ও মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কয়েক বছর আগে আমার কাছে একটি মেয়ে ওর নামে প্রতারণার মামলা করেছিল। সেবার ওর সব অপরাধ প্রমাণিত হলে ওর কারাদণ্ড হয়েছিল, পরে ও জামিনে বেরিয়ে যায়। এজন্যই অনুপমকে প্রথম দেখে আমার চেনা লাগছিল, কিন্তু আমি কিছু মনে করতে পারছিলাম না। আজ আবার ওই মেয়েটির সাথে দেখা হয়েছিল, পরে ওনার সাথে কথা বলেই আমার সব মনে পড়ে। স্নেহায় পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। নিপুণের বলা কথাগুলো তার পুরো জীবনকে যেন এক নিমেষে বদলে দিল। স্নেহার চোখ অশ্রুতে পরিপূর্ণ। এত বাজেভাবে ঠকে গেল সে। হ্যালো স্নেহা, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি ওই অনুপমের ফাঁদে পা দিও না। ওই প্রতারকের সাথে সব সম্পর্ক শেষ করে দেও। স্নেহা কান্নায় ভেঙে পড়ল। তুমি কাঁদছো কেন স্নেহা? কি হয়েছে? যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে আপু।
ওই প্রতারক আমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কি? এটা তুমি কি বলছো? আজ দুপুরেই ও আমাকে বলছিল ওর 15 লাখ টাকার দরকার। আমি কিছু না ভেবেই। এতটা বোকামি কিভাবে করলে তুমি স্নেহা? ওহ শিট, আমার উচিত ছিল তখনই তোমাকে অনুপমের ব্যাপারে সবটা, কিন্তু তুমি এত তাড়া দেখালে যে। সব আমার ভাগ্যের দোষ আপু। আমি কিভাবে এমন করলাম? এটা আমার বাবার কত কষ্টের টাকা ছিল। এখন আমি বাবাকে কিভাবে মুখ দেখাবো? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। নিপুণ ফোনটা কেটে দেয়। স্নেহা কাঁদতেই থাকে। নিপুণ আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজছে। তার পরনে লাল রঙের একটি কাতানের শাড়ি। আজকের দিনটা দীপ্রর সাথে আলাদাভাবে কাটানোর জন্যই বরাদ্দ রেখেছে সে। নিপুণ তৈরি হয়ে বের হতে যাবে এমন সময় শাহিনা খাতুন তাকে আটকে বলল, কিরে, এত সেজে কোথায় যাচ্ছিস? দীপের সাথে দেখা করতে যাচ্ছি মা। তোদের মধ্যে তাহলে কি সব ঠিক হয়ে গেছে? বাহ, জেনে খুশি হলাম। এখন আমার শান্তি লাগছে। নিপুণ মৃদু হাসে। নিপুণ ঘর থেকে বেরোতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। শাহিনা খাতুন অস্থির হয়ে বলেন, দেখে চলবি তো। নিপুণ উঠে দাঁড়িয়ে বলে, শাড়িতে ওর মনে খুশির আমেজ তৈরি হয়। আর কিছুদিন পর সে নিপুণকে নিজের খুব আপন করে পাবে। নিপুণকে নিয়ে একটি ছোট্ট টোনাটুনির সংসার সাজাবে। এসব ভেবেই হেসে চলেছিল সে। এদিকে সময় অতিবাহিত হতে থাকে। দীপ্র নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বলে, নিপুণ তো বলেছিল 8টার মধ্যে চলে আসবে। এখন তো 8:20 ও এখনো আসছে না কেন? দীপ্র নিপুণকে কল দেয়, কিন্তু নিপুণ কলটা রিসিভ করে না। দীপ্র ভাবতে থাকে, নিপুণ কি কোন সমস্যায় পড়েছে? না হলে ও আমার ফোন ধরছে না কেন? নিপুণ রওনা দিয়েছে রুদ্র চৌধুরীর গোপন ডেরার দিকে, যেখানে রুদ্র চৌধুরী প্রজ্ঞাকে অপহরণ করে রেখেছে। অনেক খোঁজার পর অবশেষে সে সেই স্থানের সন্ধান পেয়েছে। তাই আর সময় নষ্ট করতে চায় না সে। প্রজ্ঞাকে ওরা অন্য কোন স্থানে সরিয়ে নেওয়ার আগেই প্রজ্ঞাকে রুদ্রর ডেরা থেকে উদ্ধার করতে চায় নিপুণ। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গাড়ি থেকে নামে নিপুণ। অতঃপর প্রবেশ করে ডেরার ভেতর। সেখানে প্রবেশ করে কাউকেই দেখতে পায় না নিপুণ। ধীরে ধীরে সে আরো ভেতরে প্রবেশ করে। কিছু দূর যেতেই সে দেখতে পায় প্রজ্ঞাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। প্রজ্ঞার কাছাকাছি যেতেই নিপুণ হতবাক হয়ে যায়। কেউ প্রজ্ঞার বুকে ছুরিকাঘাত করেছে। নিপুণ ভয় পেয়ে কিছুটা পিছিয়ে আসে। অতঃপর সে সাহস করে প্রজ্ঞার কাছে গিয়ে তার নিঃশ্বাস চেক করেই দেখতে পায় নিঃশ্বাস পড়ছে না। নিপুণ এবার অনেক বেশি ভয় পেয়ে যায়।
তড়িঘড়ি করে সে পুলিশকে ফোন করতে যাবে এমন সময় হঠাৎ করে তার পেছনে চলে আসে রুদ্র চৌধুরী। নিপুণ ঘৃণাভরা দৃষ্টিতে রুদ্র চৌধুরীর দিকে তাকায়। তার কাছে গিয়ে তার কলার ধরে বলে, আপনি একটা খারাপ লোক। আপনি মেরেছেন প্রজ্ঞাকে, তাই না? আমি আপনাকে ছাড়ব না। আপনাকে উপযুক্ত শাস্তি আমি পাইয়ে দিয়েই ছাড়ব। রুদ্র নিপুণকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, খুব শখ না তোমার ন্যায়ের হয়ে লড়াই করা? এবার দেখ আমি তোমার কি অবস্থা করি। নিপুণ বিদ্রুপাত্মক হেসে বলে, কি করবেন আপনি? মেরে ফেলবেন আমায়? তাতে কোন লাভ হবে না। আমি এখানে আসার আগে আমার এক বন্ধুকে সবটা জানিয়ে রেখেছি। আপনার বিরুদ্ধে আমি কিছু প্রমাণও সংগ্রহ করেছি। আমার কিছু হয়ে গেলে সেই সব প্রমাণ সে সবার সামনে আনবে, যার ফলে আমার খুনের কেসে কিন্তু আপনি ফেঁসে যাবেন। রুদ্র চৌধুরী বিকট হাসি দেয়। নিপুণ রুদ্র চৌধুরীর এই হাসির মানে বুঝতে পারে না। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র চৌধুরীর দিকে। রুদ্র চৌধুরী নিপুণের দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছ? আমি কেন মারতে যাব তোমাকে? তোমাকে মেরে তো কোন মজাই পাওয়া যাবে না। তোমাকে নিয়ে যাতে মজা করতে পারি আমি সেই ব্যবস্থাই করব। নিপুণের কপালের ভাঁজ চওড়া হয়। রুদ্র চৌধুরী নিপুণের সামনে নিজের ফোনে একটি ভিডিও দেখিয়ে বলে, তোমার বাড়ির আশেপাশে আমার লোকেরা ঘিরে রেখেছে। যদি তুমি কোন বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার মাকে ওরা। নিপুণ চিৎকার করে বলে ওঠে, না, আমার মায়ের কোন ক্ষতি করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমি। কুল নিপুণ কুল। মেয়েদের এত রাগ জেদ বেমানান লাগে। তুমি যদি চাও ওরা তোমার মায়ের কোন ক্ষতি না করুক তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। নিপুণ ক্রোধে নিজের হাত মুষ্টিবদ্ধ করে।
তাকায়। বেশ বর্ষর আলিশান একটা বাড়ি, চারিদিকে বেশ রাজকীয় ভাব। কিন্তু এসব কিছু তার মনে কোন প্রভাবই ফেলতে পারে না। কারণ সে জানে এই রাজপ্রাসাদে কোন রাজা থাকে না থাকে রাক্ষসের দল, যাদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই। নিপুণকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র চৌধুরী বলে, তুমি কি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরেও যাবে? নিপুণ বলে ওঠে, আমায় আপনার বাড়িতে কেন যেতে হবে? আপনার শর্ত ছিল আপনাকে বিয়ে করার, যেটা আমি পূরণ করেছি, এবার তো আমায় যেতে দিন। আমার লোকেরা কিন্তু এখনো এভাবে হুমকি দিয়ে কতদিন আটকে রাখবেন আমায়? যতদিন আমার ইচ্ছা। আসলে রুদ্র চৌধুরী তার শত্রুকে নিজের কাছে রাখতেই খুব ভালোবাসে। বলেই বিশ্রী একটা গা ঝালানো হাসি দেয়। নিপুণ নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রুদ্র চৌধুরী নিপুণকে নিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করে। রাহাত চৌধুরী তখন সবেমাত্র বাড়ি থেকে বের হচ্ছিল। নিজের ভাইয়ের পাশে নিপুণকে দেখে চমকে যায় সে, চিৎকার করে বলে ওঠে, এই মেয়েটা এখানে কি করছে? রাজীব চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। রাহাতের চিৎকার শুনে তিনি উঠে দাঁড়ান। বাড়ির মূল ফটকের সামনে গিয়ে তিনিও চরম বিস্মিত হয়ে যান। রুদ্রকে প্রশ্ন করেন, এই মেয়েটাকে কেন নিজের সাথে এনেছো তুমি? রুদ্র চৌধুরী বেশ সাবলীল ভাবেই বলল, কারণ ও আমার স্ত্রী। স্বামী যেখানে থাকবে তার স্ত্রীও তো সেখানে থাকবে, তাই নয় কি? রাহাত ও রাজীব চৌধুরী দুজনের অবাকের মাত্রা এবার বাড়ল। দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। রাহাত বলল, তুমি কি সকাল সকাল আমাদের সাথে মজা করছো নাকি ব্রো? তোর কি আমাকে জোকার মনে হয় যে আমি তোদের সাথে মজা করব? রাজীব চৌধুরী বলে ওঠেন, তাহলে তুই সত্যিই এই মেয়েটাকে বিয়ে করেছিস? জি। রাজীব চৌধুরী হুঙ্কার দিয়ে বলে ওঠেন, আমার অনুমতি না নিয়ে এরকম একটা কাজ কিভাবে করলে তুমি? নিজেকে কি খুব লায়েক মনে করেছ? রুদ্র শান্ত অথচ রূঢ় স্বরে বলে, রুদ্র চৌধুরীর কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আমি নিজের ইচ্ছাতেই চলি আর সব সময় চলব। এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানব না। আমিও ওকে নিজের ভাবি হিসেবে মানব না। রাহাত, তোমাদের কাউকে মানতে হবে না। আমি ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, কবুল বলে ওকে বিয়ে করেছি, এটাই যথেষ্ট। এটুকু বলে নিপুণকে জোরপূর্বক নিজের সাথে নিজের কক্ষে নিয়ে যেতে থাকে রুদ্র চৌধুরী। রাহাত, রাজীব চৌধুরী শুধু চুপচাপ দেখতে থাকে। রুদ্র নিপুণকে নিয়ে চলে গেলে রাহাত তার বাবাকে বলে, ব্রো, ওই মেয়েটাকে এভাবে নিজের রুমে নিয়ে গেলে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ড্যাড? কিছু বললে না কেন? রুদ্রকে তো তুমি চেনোই, ওর কোন কাজে আমি বাধা দিতে পারবো না। তবে ওই মেয়েটাকে আমি এই বাড়িতে টিকতে দেব না। তাহলে কি করবে তুমি ড্যাড? সেটাই ভাবছি যে কি করা যায়। দীপ্র উন্মাদের মতো নিজের বাড়িতে ফিরল। বাড়িতে এসেই নিজের রুমে একটা ঢুকে ভাঙচুর করতে শুরু করে দিল, যার ফলে দিশা, দিলারা খাতুন, আজিজ খান সবাই ছুটে এসে দীপ্রর ঘরের বাইরে দাঁড়ান। সবাই ডাকাডাকি করতে থাকে কিন্তু দীপ্র কারো ডাকে সাড়া দেয় না। দীর্ঘ 30 মিনিট নিজের রুমে ভাঙচুর করে দরজা খুলে দেয় সে। দরজা খুলতেই দিলারা খাতুন লক্ষ্য করেন দীপ্রর হাত কেটে গেছে। তিনি উদ্বিগ্ন হয়ে বলেন, এ কি অবস্থা করেছিস তুই নিজের? তোর হাত থেকে তো অনেক রক্ত পড়ছে। আমার অন্তরে যে এর থেকেও বেশি রক্তক্ষরণ হচ্ছে আম্মু। আজিজ খান সুধান, কি হয়েছেটা কি তোমার সেটা আমাদের খুলে বলো। নিপুণ আমাকে ঠকিয়েছে বাবা। আমাকে ঠকিয়ে ও এমপি রুদ্র চৌধুরীকে বিয়ে করে নিয়েছে। রুদ্রর কথা শুনে আজিজ খান, দিশা দুজনেই অবাক হয়ে যায়। দিশা বলে ওঠে, এটা কিভাবে হতে পারে? নিপুণ আপি তো এমন মেয়ে নয়। দিলারা খাতুন রাগী কণ্ঠে বলেন,
চুপ কর তুই। নিজের ভাইয়ের এই অবস্থা দেখেও তুই এই কথা বলছিস? আমি আগেই বলেছিলাম ওই মেয়ে একটা গোল্ড ডিগার। কি মিলল তো আমার কথা? দীপ্রর বাবা, তুমি কি বলবে এখন? খুব তো বলেছিলে নিপুণ খুব ভালো মেয়ে, তোমার ছেলেকে নাকি ও খুব ভালো রাখবে। এই তার নমুনা। আজিজ খান দীপ্রকে বলেন, নিপুণ কি সত্যিই এই কাজ করেছে? হ্যাঁ, আমি নিজের চোখে ওদের বিয়ে হতে দেখেছি। দিলারা খাতুন উত্তেজিত হয়ে বলেন, শুধুই দেখে গেলি? ওই মেয়েটার গালে ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিতে পারলি না? বেয়াদব মেয়ে। আমার সহজ সরল ছেলেটার মন নিয়ে খেলে এখন আরেকটা বড়লোক এমপি দেখে ঝুলে পড়েছে। আগেই জানতাম ওই মেয়ে গোল্ড ডিগার। শুধু বড়লোক ছেলেদের ফাঁসাতে জানে, মুখেই শুধু ন্যায়ের বুলি আওড়ায়। দীপ্র, তুই ওই মেয়েটাকে ভুলে যা। আমি ওর থেকে হাজার গুণ সুন্দরী যোগ্য মেয়ের সাথে তোর বিয়ে দেব। দিশা বলে, এটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না মম? দীপ্র বলে ওঠে, আম্মু ঠিকই বলেছে। নিপুণ যদি অন্য কাউকে বিয়ে করতে পারে আমি কেন পারবো না? আমি কি ওর শোকে দেবদাস হয়ে থাকবো নাকি? আমিও বিয়ে করে ওকে এটা দেখিয়ে দেব যে আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি। দিলারা খাতুন খুশি হয়ে বলেন, এই না হলে আমার ছেলে। দীপ্রর জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছেন দিলারা খাতুন। তার মাথায় যেন জেদ চেপে বসেছে। যে করেই হোক তিনি তার ছেলের সাথে খুব সুন্দরী উচ্চশিক্ষিত ধনী পরিবারের একটি মেয়ের বিয়ে দিতে চান। এই উপলক্ষে আজ তিনি বাড়িতে ঘটক ডেকেছেন। ঘটক সাহেব সোফায় এসে বসে চা খাচ্ছেন। কিছু ছবি তিনি দিলারা খাতুনকে দেখিয়েছেন, কিন্তু দিলারা খাতুনের কাউকে ঠিক পছন্দ হচ্ছিল না। হঠাৎ করেই তার চোখ আটকে যায় একটি ছবির উপর। ছবির
থাকবে তুমি। আমাকে হুমকি দেওয়ার আগে ভেবে নিজের মায়ের কথা মনে রেখো। আপনি আমায় আর কতদিন এভাবে ভয় দেখিয়ে আটকে রাখবেন মিস্টার রুদ্র চৌধুরী? আমি একদিন না একদিন আপনার সব কীর্তি ফাঁস করে দেব। আপনার পাপের সমাজের ধ্বংসের সূত্রপাত হবে আমার মাধ্যমেই। দেখে নিয়েন। রুদ্র বাঁকা হেসে বলে, সেটা তো সময়ই বলবে। এখন আর বেশি কথা না বলে দ্রুত তৈরি হয়ে নাও। কেন তৈরি হব আমি? বাইরে প্রেসের লোকজন এসেছে। এমপি রুদ্র চৌধুরী বিয়ে করেছেন, এটা তো এখন টক অব দ্য টাউন। তারা আমার স্ত্রীকে দেখতে চাইছে। আমি যাব না। তুমি যেতে বাধ্য। নিপুণ হতাশার নিঃশ্বাস ফেলে। রুদ্র চৌধুরীর বিরোধিতা করার উপায় তার নেই। রুদ্র চৌধুরীর হাতে তাকে জব্দ করার উপায় আছে। তাই নিপুণ বাধ্য হয়েই বলে, আমি প্রেসের লোকের সামনে যেতে রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে। আপনার দেওয়া কোন ড্রেস আমি পরব না। আমি আমার এই ড্রেস পরেই যাব। এই সাধারণ ড্রেস পরে। হ্যাঁ, কোন প্রবলেম? একটা সাধারণ মেয়েকে যখন বিয়ে করেছেন তখন তাকে সাধারণভাবেই সবার সামনে নিয়ে যাওয়ার সাহস রাখুন। বেশ, মেনে নিলাম তোমার শর্ত। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি প্রেসের সামনে কোন বেফাস কথা বলো বা কোন চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু। জানি আমি নিজের মায়ের জীবন রক্ষার জন্যই তো এত কিছু করতে বাধ্য হয়েছি। রুদ্র চৌধুরী নিপুণের হাত ধরে তাকে বাইরে প্রেসের লোকের সামনে নিয়ে যেতে থাকে। বাইরে আসতেই প্রেস মিডিয়ার লোকেরা তাদেরকে ঘিরে ধরে, তারা নানারকম প্রশ্ন করতে থাকে। নিপুণ শুধু হা হু করতে থাকে। রুদ্রই প্রেসের লোকদের সামলাচ্ছিল। হঠাৎ করেই একজন সাংবাদিক নিপুণকে প্রশ্ন করে বসে, আপনার মুখটা এমন শুকনা লাগছে কেন ম্যাম? আপনি কি এই বিয়েতে খুশি নন? রুদ্র ব্যাপারটা সামলাতে বলে, খুশি হবে না কেন? আসলে ও অনেক টায়ার্ড, তাই ওকে এমন লাগছে। তাই না নিপুণ? ওনাদের সবাইকে বলো এই বিয়েতে তুমি খুশি কিনা। বলেই নিপুণকে চোখ দিয়ে ইশারা করে রুদ্র। নিপুণ মেকি হেসে সকলের উদ্দেশ্যে বলে, আমি খুশি হব না কেন? এত ভালো একজন স্বামী পেয়েছি, এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। সব মিলিয়ে আমি ভীষণ হাসি। আরেকজন সাংবাদিক প্রশ্ন করে বসেন, কিছুদিন আগেই তো আপনি রুদ্র চৌধুরীর ভাই রাহাত চৌধুরীর বিরুদ্ধে কেস লড়ছিলেন, তো সেখান থেকে আপনাদের মধ্যে মিল হলো কিভাবে? মানে আপনাদের এভাবে হুট করে বিয়েটা বেশ শকিং। রুদ্র আবারও ব্যাপারটা সামলাতে বলে, এই কেসের মাধ্যমেই নিপুণের সাথে আমার পরিচয়। আপনারা সবাই জানেন যে আমি নিজের হাতে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমি চাইতাম যে অপরাধী উপযুক্ত শাস্তি পাক। তাই যখন নিপুণ এই কেস লড়ছিল তখন ওর সাথে যোগাযোগ করি। তখন থেকেই আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি। তারপর হুট করেই বিয়ে করে নিলাম। নিপুণ অবাক চোখে রুদ্র চৌধুরীর দিকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, একটা মানুষ কিভাবে এত সুন্দর নাটক করতে পারে? এও সম্ভব? স্নেহা আজ অনেক দিন পর নিজের বাড়িতে ফিরল, তার মনে কাজ করছে নানা সংশয়। কিভাবে নিজের বাবার মুখোমুখি হবে সে? তার বাবার তিল তিল করে জমানো সব টাকা সে এভাবে হারিয়ে ফেলল। স্নেহার ভীষণ অপরাধবোধ হচ্ছে। আজ বাড়িতে ফিরেই স্নেহা লক্ষ্য করল তার বাবা আব্বাস খান বেশ চুপচাপ। স্নেহাকে দেখে তিনি বললেন, তুই এসেছিস স্নেহা, যা একটু ফ্রেশ হয়ে নে। আমি রান্না করে রেখেছি, খেয়ে নিস। তুমি কি কোন বিষয় নিয়ে চিন্তিত আব্বু? না, সত্যি বলছো তো? আব্বাস খান কোন উত্তর দেন না। স্নেহা বুঝতে পারেন বড় কোন সমস্যা হয়েছে। হুট করেই তাদের বাড়িতে চলে আসেন এলাকার মহাজনের কুদ্দুস মিয়া। তিনি এসেই হাঁকডাক দিয়ে বলেন,
কই গেলা আব্বাস? বাড়ি আছোনি? টেহানিয়া কি ভাইগা গেলা? আব্বাস খান স্নেহাকে তার ঘরে যেতে বললেও সে ঠায় দাঁড়িয়ে রয়। কুদ্দুস মিয়া ততক্ষণে ঘরে ঢুকে বলতে থাকেন, এই তো আব্বাস। তা টাহার ব্যবস্থা হইছে। আমাকে আর একটু সময় দিন মহাজনের। আর কত সময় দিমু? সেই 6 মাস থেকে তো আমায় ঘুরাইছ। আজকের মধ্যেই সুদে আসলে আমার টাকা ফেরত চাই। আব্বাস খান বলেন, 10 লাখ টাকা তো আর মুখের কথা না যে এভাবে দিতে পারবো। তাছাড়া আপনি তো জানেন কিছুদিন আগেই আমার খামারে আগুন লেগে সব গরু পুড়ে মারা গেছে। আমি যে অনেক অসুবিধায় আছি। আমি এত কিছু শুনবের চাই না। এতদিন অনেক দয়া দেখাইছি, আজ শেষবারের মতো দয়া করলাম। কাইলকেই যেন আমার টাকা ফেরত পাই, নইলে কিন্তু তোমার বাড়ি কবজা কইরা নিমু। স্নেহা হতবাক হয়ে যায়। তার বাবা যে এত সমস্যার মধ্যে আছে এটা সে জানতও না। খামারে অগ্নিকাণ্ডের ব্যাপারেও সে আজ প্রথম জানল। স্নেহা মন খারাপ করে নিজের ঘরে বসে রয়েছে। নিজের কাছেই এখন নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। যদি সে তার বাবার জমানো টাকাগুলো অনুপমকে না দিত তাহলে এখন সেই টাকা দিয়ে সে তার বাবাকে সাহায্য করতে পারত। কিন্তু সেটা তো আর সম্ভব না। এর মধ্যে হঠাৎ সে তাদের বাড়ির দরজায় কাউকে কড়া নাড়তে শুনল। তৎক্ষণাৎ গিয়ে সে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল তাদের প্রতিবেশী শাহিন ইসলামকে। শাহিন ইসলাম হাঁফাতে হাঁফাতে উত্তেজিত গলায় স্নেহাকে বলেন, তোর আব্বায় বাজারে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে। সবাই মিলে তাকে ধরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে যা। নিজের বাবার অসুস্থতার কথা শুনে স্নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। কোন রকমে বাড়িতে তালা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেল স্থানীয় হাসপাতালের দিকে। সেখানে পৌঁছে সে ডাক্তারের সাথে যোগাযোগ করল। ডাক্তার স্নেহাকে জানালো, আপনার বাবার অবস্থা বেশি ভালো না। এখানে ওনার চিকিৎসা করা সম্ভব না। যদি ওনাকে বাঁচাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে যান। স্নেহা অসহায় ভাবে ডাক্তারের কথা শুনতে থাকে। তার যে বাবা ছাড়া এই গ্রামে আপন বলতে কেউ নেই। একা এত কিছু কিভাবে সামলাবে সে? স্নেহার এই দুঃখের সময় তাদের গ্রামের কিছু লোক এগিয়ে আসে। তারা অ্যাম্বুলেন্সে করে আব্বাস খানকে শহরে নেওয়ার ব্যবস্থা করে দেন। স্নেহাও তার বাবাকে নিয়ে শহরের হাসপাতালে চলে আসে। আব্বাস খানকে হাসপাতালে ভর্তি করানোর পর নতুন সমস্যার সৃষ্টি হয়। একজন ডাক্তার তার চেকআপ করে স্নেহাকে ডেকে বলেন, আপনার বাবার হার্টে ব্লক ধরা পড়েছে। ওনাকে বাঁচানোর জন্য অপারেশনের কোন বিকল্প নেই। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে 5 লাখ টাকা জোগাড় করতে হবে। স্নেহার অসহায়ত্ব বাড়তে থাকে। কোথায় পাবে সে এত টাকা? তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এ মুহূর্তে নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হচ্ছে। স্নেহার সাথে তার গ্রামের কিছু লোকও এসেছিলেন। তারা স্নেহাকে পরামর্শ দিয়ে বলেন, তোমার চাচা আজিজ খান তো এই শহরেই থাকে। তুমি তার সাথে যোগাযোগ করো। তিনি নিশ্চয়ই নিজের ভাইয়ের জন্য টাকার ব্যবস্থা করে দেবেন। স্নেহা বুঝতে পারে না তার কি করা উচিত। দিলারা খাতুনকে সেদিন যে সে বড় মুখ করে অনেক কথা শুনিয়ে দিয়ে এসেছিল। এখন যদি ওই বাড়িতে সাহায্য চাইতে যায় তাহলে যে তার আত্মসম্মান পুরোপুরি মাটিতে মিশে যাবে। কিন্তু স্নেহার কাছে যে এখন আর উপায় নেই। তাই স্নেহা ভাবে যতই অপমানিত হতে হোক না কেন সে আবার দীপ্রদের বাড়িতে যাবে। তাছাড়া এই অবস্থার জন্য সে নিজেও তো কোথাও না কোথাও দায়ী। সে যদি অনুপমকে অন্ধের মতো বিশ্বাস করে তার হাতে টাকাগুলো তুলে না দিত তাহলে তো আর আজকে তাকে এই দিন দেখতে হতো না। সেই টাকা দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যেত। এসব ভেবেই স্নেহা দীপ্রদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। দিলারা খাতুন বেশ খোশ মেজাজে আছেন।
ঘটক মারফত ইমাম চৌধুরীর সাথে তার আলাপ হয়েছে। ইমাম চৌধুরী দীপ্রর সাথে তার মেয়ে ঈশার বিয়ে নিয়ে আগ্রহ দেখিয়েছে। আগামীকাল তাদের দীপ্রকে দেখতে আসার কথা। দিলারা খাতুনের মনে খুশি আর ধরে না। তিনি কফির কাপে চুমুক দিতে দিতে নিজে নিজেই বলছেন, যা, ওই নিপুণ নামক আপদ নিজে থেকেই দূর হয়েছে। ওকে এমনিতেও আমার পছন্দ ছিল না। ওরকম একজন সাধারণ উকিলের সাথে ছেলের বিয়ে দিয়ে আমার কি লাভ হতো? এবার আমি আমার ছেলের সাথে একজন বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ের বিয়ে দেব। এতে করে তার সম্পত্তি তো ভবিষ্যতে তার মেয়েই পাবে। এরকম সোনার ডিম পাড়া হাসি তো আমার দরকার। তার ভাবনার ব্যাঘাত ঘটে কলিং বেলের আওয়াজে। দিলারা খাতুন বিরক্ত করে বলেন, এই ভরদুপুরে আবার কে এলো? তিনি উঠে দাঁড়িয়ে অতঃপর পা বাড়ালেন দরজার দিকে। দরজার খুলে স্নেহা
স্নেহা বিমূর্ষ, হতাশাগ্রস্ত হয়ে ফিরে যেতে থাকে। এমন সময় হঠাৎ করে পিছন থেকে দীপ্র তার নাম ধরে ডাকে। স্নেহা পিছন ফিরে তাকাতেই দীপ্র স্নেহার হাতে একটা চেক তুলে দিয়ে বলে, এই নে তোর টাকা, এটা দিয়ে তোর বাবার চিকিৎসা করিয়ে নিস। আর কোনোদিন আমাদের বাড়িতে আছিস না তুই। স্নেহা নিজের চোখের জল মুছে বলে, তুমি আর দিশা আপু আমার সত্যটা জেনে গেছো তাই না? সেই জন্য হঠাৎ করে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছিলে। তাই তো আমি ভাবছিলাম তোমরা হঠাৎ কেন বদলে গেলে। দীপ্র কোন উত্তর দেয় না। স্নেহা সরল মনে দীপ্রকে শুধায়, আচ্ছা আমার জন্মের সাথে কি আমার কোন হাত আছে? আমি যে এভাবে জন্ম নিয়েছি সেটা কি আমার দোষ? দীপ্র কোন উত্তর না দিয়েই নিজের বাড়ির দিকে চলে যেতে থাকে। স্নেহা দীপ্রর যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। নিপুণ রুদ্রদের বাড়ির চার দেয়ালে বন্দি সময় পার করছে। তবে সে এখনো কিন্তু হাল ছাড়েনি। নিপুণের এখন একটাই উদ্দেশ্য, তার মাকে উদ্ধার করে একটা সেফজোনে রেখে আসা। তাহলে রুদ্র চৌধুরী আর তাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। এই সুযোগে সে রুদ্র চৌধুরীর আসল রূপ এবং তার সব অপকর্ম সবার সামনে তুলে ধরতে পারবে। নিপুণ শুধু একটা সুযোগ খুঁজছিল রুদ্রর বাইরে যাওয়ার। কারণ রুদ্র যে তাকে নজরবন্দি করে রাখতে চাইছে সেটা সে বেশ ভালোই অনুধাবন করতে পারছে। অবশেষে আজ দুপুরে নিপুণ সুযোগ পেয়েও গেল। রুদ্র চৌধুরী তৈরি হচ্ছিল। বারবার তার কাছ ফোন আসছে। নিপুণ বেশ বুঝতে পারছে রুদ্র এখন হয়তো বাইরে যাবে। রুদ্র চৌধুরী একটা মুজিব কোট পরে বের হচ্ছিল, যাওয়ার পূর্বে সে নিপুণকে উদ্দেশ্য করে বলে যায়, আমি কিছু প্রয়োজনে বাইরে যাচ্ছি। আমার অবর্তমানে একদম কোন চালাকি করার চেষ্টা কিন্তু করতে যেও না। এর ফল কিন্তু ভালো হবে না। নিপুণ মনে মনে ভাবে, আপনি আমায় অনেক ভয় দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন মিস্টার রুদ্র চৌধুরী, এবার আর নয়। এবার আমি পুরো খেলাটাই একদম ঘুরিয়ে দেব। রুদ্র চৌধুরী নিপুণকে বারবার করে সতর্ক করে দেয় যেন সে কোন চালাকি না করে। নিপুণও তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি কোন বাড়াবাড়ি করব না। রুদ্র কতটা নিশ্চিত হয়েছে জানা নেই, কিন্তু সে আর কিছু না বলেই বিদায় নেয়। রুদ্র চলে যাবার পর নিপুণ সুযোগ পেয়ে যায় এই বাড়ি থেকে বাইরে যাবার। তবে সে তাড়াহুড়ো করতে চাইছিল না, ধীরে সুস্থে সবটা করতে চাইছিল। এমনটা না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। রুদ্রর বেরিয়ে যাবার ঘণ্টা খানেক পরেই বেশ সচেতনতার সাথে রুদ্রদের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা চালায় নিপুণ। সে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় হঠাৎ রাহাত চৌধুরী তাকে দেখে ফেলে। সেও এই মুহূর্তে বাড়ির বাইরে যাচ্ছিল। নিপুণকে দেখেই সে তার পথ আটকে বলে, কোথায় যাচ্ছেন আপনি? নিপুণ চিন্তায় পড়ে যায়। এখন এই ছেলেটাকে কিভাবে ম্যানেজ করবে সে। কিছুটা সময় নিয়ে ভেবে
স্নেহা বুঝতে পারে না কি বলবে। কিছুটা ভেবে সে বলে, আসলে প্রজ্ঞা একটু অসুস্থ তো তাই। যাই হোক, তুমি একা এখানে কি করছো? আমি একা আসিনি। আমি তো আমার খালা আর হবু খালুর সাথে এখানে এসেছি। ও কোথায় তারা? এমন সময় অভিকের খালা রিমি সেখানে চলে আসে। এসে অভিককে বকুনি দিয়ে বলে, হঠাৎ এভাবে ছুটে এলে কেন তুমি? তোমাকে না বলেছি রাস্তায় এভাবে ছুটবে না? সরি খালা, আসলে আমি ওনার সাথে দেখা করতে এসেছি। উনি আমার পরিচিত, একদিন আমাকে প্রাইভেট পড়িয়েছিলেন। ওহ। রিমি স্নেহার সাথে আলাপ বিনিময় করে। স্নেহার হঠাৎ করে মনে পড়ে যায় রিমির হবু স্বামীর কথা। তার গলার স্বরটা একদম অনুপমের মতোই ছিল। স্নেহা তো সেদিন তেমনই শুনেছিল। তাই সে রিমিকে প্রশ্ন করে, আচ্ছা, আপনার হবু স্বামী কোথায়? ও একটু আশেপাশে তাকিয়ে তারপর হাস্যোজ্জ্বল মুখে বলে, ওই তো ও এদিকেই আসছে। স্নেহা রিমির ইশারা মতো রিমির হবু স্বামীর দিকে তাকাতেই অবাক হয়ে যায়। রিমির হবু স্বামীর দিকে তাকাতেই চমকে যায় স্নেহা। তার চোখ বিস্ময়ে বনে যায়। রিমি তার হবু স্বামীকে টেনে স্নেহার সামনে এনে বলে, ও হলো আমার উডবি হাজবেন্ড, ওর নাম অনিল মাহবুব। আমার নাম অনিল মাহবুব। স্নেহা আপাদমস্তক পরখ করে নিল অনিল মাহবুব নামের এই লোকটিকে। ঘন লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে মাস্ক। স্নেহা আজ ভালো করে শুনে দেখল গলার স্বরটাও একদম অন্য লাগছিল। তাহলে কি সে ভুল শুনেছিল? স্নেহা সামান্য হেসে অনিল মাহবুবের সাথে পরিচিত হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই অভিক, অনিল আর তার রিমি স্নেহার কাছ থেকে বিদায় নেয়। স্নেহার মনে সন্দেহ কোথাও একটা থেকেই যায়। অনিল মাহবুবের মাস্কটা সরিয়ে নিতে পারলে বোধহয় ভালো হতো। এরূপ নানা ভাবনা থেকে সে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছে স্নেহা তার বাবার খোঁজ নেয়। ডাক্তার জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। স্নেহা এবারে অনেকটা স্বস্তি পায়। নিপুণ হতবাক হয়ে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক লোকগুলোর দিকে। নিপুণের মাথায় বন্দুক তাক করে থাকা লোকটি ট্রিগারে চাপ দিতেই যাবে তার আগেই হঠাৎ করে কেউ এসে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। নিপুণ রুদ্রকে হঠাৎ দেখে চমকে যায়। রুদ্রর সাথে তার কিছু বডিগার্ডও এসেছিল, তারা সবাই মিলে গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। এদিকে রুদ্র নিপুণের মাথায় বন্দুক ধরা লোকটির হাত মুচড়ে দিয়ে বলে, তোর সাহস কি করে হলো রুদ্র চৌধুরীর স্ত্রীর মাথায় বন্দুক ধরার? যেই হাত দিয়ে তুই আমার স্ত্রীর মাথায় বন্দুক ধরেছিস সেই হাত আজ আমি গুড়িয়ে দেব। বলেই হাতটা জোরে মুচড়ে দেয় রুদ্র। নিপুণ রুদ্রর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে। রুদ্রর আজ এ কোন রূপ দেখছে সে? আচমকা রুদ্র নিপুণের সামনে এসে দাঁড়ায়। অতঃপর নিপুণের হাত শক্ত করে ধরে তাকে শাসানি দিয়ে বলে, বলেছিলাম না তোমায় আমার কথার অবাধ্য হবে না? তবুও তুমি দুঃসাহস দেখালে। দেখলে তো এর ফল কি হলো। আমার মা কোথায়? বাড়ি ফিরে চলো। আমি কিছু জানতে চেয়েছি। তোমার মা যেখানেই আছেন একদম নিরাপদ আছেন। তোমাকে ওনাকে নিয়ে কোন চিন্তা করতে হবে না। নিপুণ রুদ্রর থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। আপনি নিশ্চয়ই আমার মায়ের বড় কোন ক্ষতি করে দিয়েছেন, তাই না? আমি আপনাকে ছাড়ব না। আপনাকে তো আমি। রুদ্র নিপুণের হাত আরো শক্ত করে ধরে জোরপূর্বক তাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে।
বাইরে বেরিয়ে গেল, যাওয়ার আগে জোরে শব্দ করে বাইরে থেকে দরজা নক করে দিয়ে বলল, তুমি আজ যা করলে তার ফল তোমায় ভোগ করতেই হবে। আজ থেকে তুমি এই ঘরের 4 দেয়ালে বন্দি থাকবে। রুদ্র চলে যাওয়ার পর নিপুণ বিছানায় বসে পড়ে রাগে জেদে তার মাথা ফেটে যাচ্ছিল। আবার রুদ্রর বলা কথাও তাকে ভাবাচ্ছিল। এত সব কিছুর পরে গিয়ে নিপুণ একটি সিদ্ধান্তে উপনীত হল। সে বলল, আমি এই রুদ্র চৌধুরীকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। খুব শীঘ্রই আমি ওনার সকল চক্রান্তের জাল ছিঁড়ে বের হব, আর এটাই এখন আমার জীবনের উদ্দেশ্য। স্নেহা আজ বেশ খুশি মনে রয়েছে। তার এই খুশির যথেষ্ট কারণও আছে। প্রথমত, তার বাবা এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছেন ওনার জীবনের ঝুঁকি কেটে গেছে। আপাতত এখনো ওনার জ্ঞান ফেরেনি, তবে ডাক্তারের ভাষ্যমতে খুব শীঘ্রই ওনার জ্ঞান ফিরবে। স্নেহার খুশির দ্বিতীয় কারণ, অনুপম এখন পুলিশের জিম্মায়। শুধু তাই নয়, পুলিশ অনুপমের থেকে সে স্নেহার থেকে প্রতারণা করে যেই টাকাগুলো নিয়েছিল সেগুলোও উদ্ধার করেছে। একটু আগে তাকে ফোন করে টাকাগুলো নিতে ডাকল তারা। সবকিছুর জন্য স্নেহা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করতে ব্যস্ত। এমন সময় হঠাৎ করেই হাসপাতালে এসে উপস্থিত হলেন আজিজ খান। আজিজ খানকে দেখেই স্নেহা দাঁড়িয়ে পড়ে। আজিজ খান ছুটে এসে স্নেহাকে বলেন, শুনলাম আব্বাস নাকি অসুস্থ, কি হয়েছে ওর? স্নেহা বলে, আব্বার হার্টে কিছু সমস্যা ছিল, অপারেশন হয়ে গেছে, এখন উনি একদম সুস্থ। যাক, জেনে খুশি হলাম। আসলে আমি কিছু জরুরি কাজে ঢাকায় গিয়েছিলাম, সেখান থেকে ফিরেই আব্বাসের ব্যাপারে জানতে পেরে ছুটে চলে এলাম। যাই হোক, তোমার যদি কোন সাহায্য লাগে তাহলে বলতে পারো, আমি সাহায্য করব। তার কোন দরকার নেই চাচা, আমার আব্বুর চিকিৎসার ভার আমি নিজেই বহন করতে পারব। হ্যাঁ, ওনার অপারেশনের সময় নিরুপায় ছিলাম জন্য দীপ্র ভাইয়ার থেকে টাকা নিতে হয়েছিল, তবে সেই টাকাটাও আমি শীঘ্রই ফেরত দেব। তুমি এভাবে বলছো কেন? আব্বাস তো আমার নিজের ভাই, ওর বিপদে যদি আমি সাহায্য করি তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের কারণেই, অসুবিধা তো আপনার স্ত্রীর। দিলারার ব্যবহারের ব্যাপারে শুনেছি আমি, এজন্য আমি সত্যি অনেক দুঃখিত। কিন্তু ওর এমন ব্যবহারের যথেষ্ট কারণ রয়েছে। কারণটা আমি তাই তো। আজিজ খান কোন কথা বললেন না। স্নেহা এক নিঃশ্বাসে বলতে শুরু করল, আমার মতো একটা অনাথ শিশুকে অনাথ আশ্রম থেকে তুলে এনে মানুষ করেছেন আমার বাবা। এটাই ওনার অপরাধ, তাই তো? এই জন্যই বোধহয় ওনার জীবন মৃত্যুর লড়াই চলছে, জেনেও আপনার স্ত্রী আমাকে ফিরিয়ে দিয়েছিল। আজিজ খান আবারও নিশ্চুপ হয়ে যান। স্নেহা কিছুটা দম নিয়ে বলে, আমার সাথে আপনার স্ত্রী যদি খারাপ ব্যবহার করত তো সেটা আমি মেনে নিতাম, কিন্তু উনি যেটা করেছেন সেটা আমি কখনো ক্ষমা করতে পারবো না। উনি একজন অমানুষের মতো আচরণ করেছেন। উপরে যদি একজন আল্লাহ থাকেন তো তিনি এর উপযুক্ত বিচার করবেন। আমি সব বিচার তার উপরেই ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনি এটা জেনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী। আপনি তো আপাত দৃষ্টিতে কোন কিছু করেননি, কিন্তু নিজের স্ত্রীর অন্যায় কোন প্রতিবাদ না করে আপনি তাকে অন্যায় করার সাহস প্রদান করেছেন। আপনি যদি নিজের স্ত্রীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেন তাহলে আজ উনি এতটা নিচে নামতে পারতেন না। নয়তও যাই হোক, এই নিয়ে আর কিছু বলতে চাই না। আপনি নিজের ভাইকে দেখতে এসেছেন, ও সেখানে তো আমি আর বাধা দিতে পারি না। আপনি যান, আপনার ভাইকে দেখে আসুন। আর পারলে নিজের স্ত্রীকে একটু সামলান। একজন প্রকৃত পুরুষ অবশ্যই তার ঘরের নারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। স্নেহার বলা কথাগুলো শুনে অপমানিত বোধ করলেন আজিজ খান। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে সময় নষ্ট করলেন না, দ্রুত বেগে হেঁটে চলে গেলেন।
তাকে যেতে দেখে স্নেহা কিছু বলল না, কারণ সে জানত এমন কিছুই হবে। স্নেহা মনে মনে ব্যঙ্গাত্মক হাসল আর স্বগতোক্তি করে বলল, আমি খুব ভালো করেই জানতাম চাচা আপনি আজ আব্বুকে দেখতে আসেননি, আপনি জাস্ট ফর্মালিটি দেখাতে এসেছিলেন। কিন্তু এসব লোক দেখানো ফর্মালিটির না আমাদের কোন প্রয়োজন নেই, আমরা এসবে অভ্যস্ত নই। রাত্রিকাল, চারিদিকে শীতের আমেজ বইছে, এরই মধ্যে চার দেয়ালের মাঝে বিরক্তিকর সময় পার করছে নিপুণ। তার আজ তাই কিছুই ভালো লাগছে না। নিপুণ যখন চার দেয়ালের মাঝে অলস সময় পার করছিল ঠিক এমন সময় হঠাৎ করে রুদ্র দরজা খুলে ঘরের মধ্যে চলে আসে। রুদ্রকে দেখে উঠে দাঁড়ায় নিপুণ। রুদ্র নিপুণের কাছে এসে তার হাত ধরে বলে, এসো আমার সাথে। নিপুণ কিছু বুঝে ওঠার আগেই নিপুণের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে নিচতলায় চলে আসে রুদ্র। দ্রুত বেগে নিয়ে আসার কারণে নিপুণের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, সেই সময় রুদ্র নিপুণকে সামলে নেয়। অতঃপর স্বাভাবিক গতিতে নিপুণকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে রুদ্র। নিচে রাহাত চৌধুরী ও রাজীব চৌধুরী দাঁড়িয়েছিলেন। রাজীব চৌধুরী রুদ্রকে দেখামাত্রই বিরক্তির ভঙ্গিতে বলে ওঠেন, বলো কি রাজকার্য করতে ডেকেছ আমাদের? রুদ্র নিপুণের হাত ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যায়। রাহাতের সামনে এসে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। রাহাত ভীষণ ভয় পেয়ে যায়। ভয় ঢোক গিলতে থাকে সে। রুদ্র নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তার চোখে যেন আগুন জ্বলছে। রুদ্র আচমকাই ঠা স করে চর বসিয়ে দেয় রাহাতের গালে। অতঃপর জোরে চিৎকার করে বলে ওঠে, এত সাহস কোথায় পেলি তুই? তুমি আমায় মারলে ব্রো? হ্যাঁ। কেন মা, রোটা লাগেনি বুঝি? আরেকটা দেই। রাজীব চৌধুরী রুদ্রকে ধমকে বলেন, তুমি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তুললে? ও তোমার ছেলে, জন্যই শুধু একটা থাপ্পড়েই সীমাবদ্ধ থাকলাম, অন্য কেউ হলে বুঝিয়ে দিতাম। রাহাত চেঁচিয়ে বলে, কিন্তু আমার গায়ে হাত কেন তুললে সেটা তো বলো। আজ যখন নিপুণ বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তো তুই দেখেছিলি, তাহলে আমায় ইনফর্ম করিস নি কেন? রাহাত স্বস্তির নিঃশ্বাস ফেলে, সে ভেবেছিল হয়তো রুদ্র জেনে গেছে সেই নিপুণকে মা তারা চিহ্নরার চক্রান্ত করেছিল। রাহাত এবার একটু অভিনয়ের ভঙ্গিমা করে বলে, আমার কি দোষ ব্রো? নিপুণ ভাবি তো আমায় বলল যে তুমি নাকি ওনাকে অনুমতি দিয়েছ যাবার। তুই কি ছোট বাচ্চা যে তোকে যা বলল তাই বিশ্বাস করে নিয়েছিস? শেষ অবধি আমায় বাড়ির কাজের লোক মারফত জানতে হলো যে নিপুণ বাড়ি থেকে বেরিয়েছে। যদি আজ আমি সঠিক সময় সব কিন্তু তোমার বউয়ের ভাগ্যটা খুব ভালো, তাই আজকের মতো বেঁচে গেল। তবে দ্বিতীয়বার সুযোগ পেলে আর এই ভুল করব না। ওকে একেবারে যা তারা চিহ্নে মেরে দেব। এরই মধ্যে হঠাৎ রুদ্রর ফোন বেজে ওঠে। রুদ্র ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে তার বডিগার্ড বলে ওঠে, স্যার, যেই গুন্ডাগুলো ম্যাডামকে মেয়রে ফেলার চেষ্টা করেছিল তাদের আমরা উদ্যমকে লানি কিলিয়েছি। আপনার কথা মতো আমরা ওদের উপর সব রকমের টর্চা চালিয়েছি এবং অবশেষে ওরা স্বীকার করেছে কে ওদের এই কাজের জন্য হায়ার করেছে। কে সে? কি হলো, চুপ করে আছিস কেন? বল কে সে। জানি না সত্য নাকি মিথ্যা, কিন্তু ওদের ভাষ্যমতে আপনার ভাই রাহাত চৌধুরী ওদেরকে এই কাজ করতে বলেছিল। আমরা ওদের অনেকবার জেরা করছি, অনেক রকম ভাবে টর্চার করছি, কিন্তু ওরা এই একটা কথাই বলছে। রুদ্র চৌধুরী খুবই শান্তভাবে নিজের কান থেকে ফোনটা নামিয়ে রাখে। ধীর পায়ে এগিয়ে যায় রাহাতের দিকে। রাহাত কিছুই বুঝতে পারছিল না। রাহাত কিছু বুঝে ওঠার আগেই রুদ্র রাহাতের প্যান্টের বেল্ট টেনে খুলে নেয়। অতঃপর রাহাতকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে।
রাহাত যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। রাজীব চৌধুরী, নিপুণ দুজনই একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাজীব চৌধুরী রাহাতকে রক্ষা করতে গেলে রুদ্র গর্জে উঠে বলে, তুমি একদম এর মাঝে ঢুকবে না, না হলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। রাজীব চৌধুরী পিছিয়ে যান। নিজের শান্ত ছেলেটার এই রূপ তার কাছে বড্ড অচেনা। রুদ্রর এই রুদ্রমূর্তি কখনো দেখেননি তিনি। রুদ্র ছোট থেকেই শান্ত স্বভাবের, যদিও বা কখনো খুব রেগে গেছে, কিন্তু কখনো এভাবে রাগের বহিঃপ্রকাশ ঘটায়নি। সর্বদা শান্ত মাথায় সব সামলেছে, তাহলে এখন হঠাৎ কি এমন হলো যে রুদ্র এইরকম করল? রাজীব চৌধুরীর এই প্রশ্নের উত্তর পেতে দেরি হল না। রুদ্র রাহাতকে মারতে মারতে বলতে লাগল, তোর সাহস কিভাবে হলো আমার নিপুণকে মেরে ফেলার চেষ্টা করার? আজ আমি তোকে মেরাই ফেলব। নিপুণকে মারবি না তুই, আমার নিপুণকে মারবি। এই বলে রাহাতকে মারতেই থাকে। এক পর্যায়ে নিপুণ এগিয়ে এসে রুদ্র চৌধুরীকে থামানোর চেষ্টা করে। সে বলে, ছাড়ুন ওকে, না হলে ও মরে যাবে। যাক মরে, ওর এটাই প্রাপ্য। ও কিভাবে এত সাহস দেখালো? রুদ্র চৌধুরীর বউকে মারার পরিকল্পনা করল কিভাবেও। এর পরিণাম ওকে পেতেই হবে। ও ভাই হয় তোমার রুদ্র। রাজীব চৌধুরী। রুদ্র আরো নৃশংসভাবে মারতে থাকে। আর কোন উপায় না দেখে নিপুণ রুদ্রর হাত থেকে বেল্টটা নেওয়ার চেষ্টা করে বলে, ও আমায় মারলে আপনার কি? আপনিও তো এটাই চান যে আমি মরে যাই। রুদ্র এবার নিপুণের উপর চড়াও হয়। নিপুণের দিকে এগোতে এগোতে বলে, এমনটা চাই বুঝি আমি। এমনটা চাই বলেই বোধহয় তোমাকে এত কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। নিপুণও ধীরে ধীরে পেছোতে থাকে। এই সুযোগে রাজীব চৌধুরী তার কিছু স্টাফদের ডাকে। অতঃপর রাহাতকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। রাহাতের পুরো শরীর রক্তে একদম একাকার। ফ্লোর ভেসে গেছে রক্তের স্রোতে। রুদ্র চৌধুরী হনহন করে নিজের রুমের দিকে যায়। নিপুণও যায় তার পেছনে। রুদ্র নিপুণকে নিজের পেছনে আসতে দেখে বলে, আমার সাথে এসো না, আমাকে কিছু সময় একা থাকতে দাও। আর হ্যাঁ, বাড়ি থেকে পালানোর বৃথা চেষ্টা করো না। বাইরে আমি সিকিউরিটি গার্ড রেখেছি। আজ থেকে তুমি এই বাড়ির মধ্যেই বন্দী। আমার বন্দিনী তুমি। আপনি একটা পশু। নিজের ভাইকে কিভাবে পশুর মতো মারলেন? এই সবই আপনার নাটক, তাই না? এসব করেই বুঝি আমাকে ভোলাতে চাইছেন? হ্যাঁ, সব আমার নাটক। এখন যাও তুমি আমার সামনে থেকে। রুদ্র চৌধুরী নিপুণকে পেছনে ফেলে চলে যায়। রুদ্র চৌধুরী চলে যাবার পর নিপুণ ভাবনায় পড়ে যায়। আজ এক অন্য রুদ্র চৌধুরীকে আবিষ্কার করল সে। রুদ্রকে এখন তার রহস্য মানব বলে মনে হচ্ছে। কিছুটা হলেও ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে মনে। এরই মধ্যে তার মনে পড়ে যায় প্রজ্ঞার কথা। তার কথা মনে আসতেই নিপুণ বলে, না, এই রুদ্র চৌধুরী যত ভালো ব্যবহারই করুক, ওনাকে বিশ্বাস করি না আমি। উনি একজন খুনি। আমার চোখের সামনে প্রজ্ঞাকে খুন করেছেন উনি। যার শাস্তি ওনাকে পেতেই হবে। চলবে। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আগামী পর্বে এই গল্পটি সমাপ্ত হবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।